কি নাম আপনার? আমার নাম শারমিন আক্তার। শারমিন আক্তার। আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। 22 বছর। জন্ম জেলা আপনার? বরিশাল। বরিশাল। জি, শুরু করেন যেখান থেকে বলতে ইচ্ছে করে, একেবারে ছোটবেলা থেকে। আমার ছোটবেলা থেকে, আমার ছোটবেলা তো আমি দেখি নাই, হয়তো যখন বাচ্চারা ছোট থাকে তারা বলতে পারে না তাদের জীবনটা কি রকম ছিল, কিন্তু বাবা মার মুখের থেকে যেটা শোনো ওইটাই। হ্যাঁ, ওটাই বলেন। তো আমার যখন আমি ছোট তখন আমার আব্বা আমার কোলে নিয়ে বলতো যে তোরা তাও বাবার কোল পাইতাছো, আমার ভাগ্যে এটাও ছিল না। তো আমি বলতাম আব্বা কেন? তো আব্বা বলছে যে দেখ, আমার মা যখন আমার মা মারা গেছে তখন আমার বয়স 8 বছর। আমার দাদা সরকারি চাকরি করতো, সেক্ষেত্রে সে ছিল বগুড়ায়। বগুড়ায় যে সে ওইখানে বিয়া করে। তো আমার বাবা আর তার 2 ভাই ছিল, 3 জনেই ওইখানে পাঠায়। তো পাঠানোর পরে সে ওইখানে তার সৎ মাতাদের পরিচয় দেয়, মানে অনেক করার পরে তারা ওইখানে না থাকতে পারে, তারা চলে গেছে। আমার আব্বা বের হয়ে গেছে। তো বের হয়ে সে রাস্তায় রাস্তায় বড় হয়েছে। বাবা রাস্তায় রাস্তায় বড় হয়েছে? রাস্তায় রাস্তায় রোডে রোডেই বড় হয়েছে। তো বড় হয়েছে, কিন্তু আমার আব্বার একটা ভাগ্য ছিল, সে এরকম করতে করতে ইন্ডিয়া চলে যায় হাঁটতে হাঁটতে। ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়া ওইখানে একজনের সাথে দেখা হয়, সে তাদের ওইখানে সে কাজ করে, আর ওইখানে আমার আব্বা লেখাপড়া করতে শুরু করে। তো ওইখান থেকে আমার আব্বা ভালো একটা ইন্টার পাস করে ফেলায়। ইন্টার পাস করায় আমার আব্বা বরিশালে, এরপরে ওইখান থেকে আসার পরে বরিশালে আমার আব্বা বরিশাল সরকারি মেডিকেলে কাউন্টারে টিকিট কাটে না, ওই টিকিটে চাকরি লয়। আচ্ছা, মানে টিকিট বিক্রি করতে সে? হ্যাঁ, মানে টিকিট কাউন্টারে চাকরি নেয়। কিন্তু ভাগ্যক্রমে আমার আব্বা অসুস্থ হয়ে যায়, আমার আব্বা টিবির সমস্যা ধরা পড়ে। তো এখন ওই টাইমে আমার আব্বারে দেখার মতো তার কেউ নাই। তো আমার আব্বা করে কি, চাকরি ওই টাইমে নাকি চাকরি বিক্রি করা যেত। আমি তো জানি না, আমার আব্বা যা বলছে যে চাকরি বিক্রি করা যেত। তো আমার আব্বা চাকরি বিক্রি কইরা তারপরে ডাক্তার দেখায়, মাথায় একটা টিউমার হয়, ওইটা অপারেশন করে। কিন্তু এই অপারেশনের পরে আমার আব্বা সুস্থ হয়, কিন্তু আর চাকরিটা ফিরে পায় না। না পাওয়ার পরে আমাদের এখানে সোনারগাঁও নামে একটা আছে, মিল আছে, ওই মিলে ম্যানেজারের কাজ নেয়। ম্যানেজারের কাজ নেওয়ার পরে আমার আব্বার সাথে আমাদের ওই গ্রামের বরিশালের, আমার বাবার বাড়ি কিন্তু বরিশালের না, আমার বাবার মেইন বাড়ি হয়েছে খুলনা বাগেরহাট। তো আমার আব্বা খুলনা বাগেরহাটের একজনের সাথে আমার আব্বার দেখা হয়। দেখা হওয়ার পরে আমার আব্বা ওইখানে এসে তার সাথে পরিচয়, তো বলে বাসা কই, সে তো সব বলতে পারে। তো 8 বছরের ছেলে তো আর একদমই ছোট ছিল না, তার পরিচয় তো সে বলতে পারে। তো সে বলার পরে তো বলে তুই গ্রামে যা দেখ কি অবস্থা, গ্রামে কে আছে না আছে। সে চাকরি রাখা গ্রামে যায়। গ্রামে যাওয়ার পরে গ্রামে আমার দাদার লোক দেখায়, তোর বাড়ি গরুটাই দেবো, এটা করে দেবো সেটা করে দেবো, তুই গ্রামে আইয়া পড়। সেই ক্ষেত্রে আমার আব্বা চাকরিটা ছাইড়া দেয়। চাকরি ছাইড়া দিয়া আমি জন্ম নিছি, আমার মা আর আমার আব্বা ওইখানে যায়। আমাদের ভাড়া বাড়িতে থাকতাম, তো ওইখান থেকে যা ছিল আমাদের কাপড় চোপড় যা ছিল সব দিয়ে ওইখানে যাই। যাওয়ার পরে আমরা উঠি আমার চাচার বাসায়, কারণ আমার দাদার কোনো ওইখানে ঘর বাড়ি ছিল না। আমার দাদা ওইখানে ঘরটা করে নাই, সে বগুড়া নিশানদারা বাড়ি করছে। তো বগুড়া নিশানদারা বাড়ি করছে, সে ওইখানে সে তো আর ওইখানে আছে। সে আবার বাবারে বলছে তোমার এটা কইরা দেবো ওইটা কইরা দেবো, কিন্তু কিছুই কইরা দিতেছে না। এখন আমার বাবা যে আমাকে খাওয়াইবে এটাও পারতেছে না, কারণ ওইখান যায় সে এদিকে সেদিকে বড় হয়েছে, তারে ওরকম কেউ চিনো না যে একটা সে কাজ দিবে। আর আমার দাদাও তো ওরকমের কোনো দিতে আসে না। আর চাচা সে আমার আব্বার ছোট, সে তারে কয়দিন খাওয়াইতে পারবে, কারণ তার তো সংসার আছে। তো সে তার সংসারে করে। পরে আমার আব্বা আমাদের নিয়ে আবার বরিশালে এসে পড়ে। বরিশালে ব্যাক করার পরে আমরা ওখানে আমার আব্বা আইসা এখন কি করবে,
তো আমার মা ওই সোনারগাঁয়ে আবার একটু চাকরি নেয়, আর আব্বা ভাড়া রিক্সা চালানো শুরু করে। আচ্ছা। তো ভাড়া রিক্সা চালানো শুরু করে, আর ওইখানে আব্বারের চাকরিটা আর নেবে না, কারণ সে চাকরি 1 মাস আগে না বললা চলে গেছে। আচ্ছা। 1 মাসের আগে জানাইতে হয় চাকরি না করলে, কিন্তু সে 2 দিন আগেই 2 দিনের ভিতরে বইলা টেলা সে ব্যাগটেক দিয়ে চলে আসছে। এতে তাদের সমস্যা হয়েছে, তারা আর নেবে না আব্বারে। এখন আব্বার তো কাজ নেই, এখন কি করবে? তো এখানে বরিশালে তো তার পরিচিত অনেক মানুষ ছিল, তো তাদের মাধ্যমে সে রিক্সা নেয়। আমার বাবা ইন্টার পাস করে রিক্সা চালানো শুরু করে ওই সময়টাতে। হ্যাঁ, আমার বাবা তখন রিক্সা চালানো শুরু করে। তো আমার বাবা যখন রিক্সা চালায়, তো আমার মা চিন্তা করে যে দেখতে আছে যে পারতে আছে না, বাসা ভাড়া দিয়া আব্বার দিয়া। আমার আব্বার কোনো, আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেক শুকরিয়া আদায় করি যে আমার আব্বার কোনো বাজে নেশা ছিল না। মানুষ দেখি টাস খেলে, সিগারেট খায়, বিড়ি খায়, বা মদ খায়, গাঞ্জা খায়। আমার বাবা আলহামদুলিল্লাহ এত ভালো ছিল, আমার বাবার মতো মানুষ হাতে বেরো হইবে না। তো আমার আব্বা তখন আমার মা দেখতেছে আমার আব্বা পারতে আসে না, কারণ আমার আব্বা অনেক সমস্যা ছিল, ঠান্ডার অ্যালার্জি, যার কারণে সে রিক্সা চালাইতে পারতেছিল না। এখন এইটার কারণে আমার আব্বা যখন রিক্সা না চালাইতে পারে, এখন কি করবে? আর আমার মায়ের টাকায় সংসার চলতেছিল না, কারণ বাসা ভাড়া দিয়া তারপরে 3 জনকে খাওয়ানো সম্ভব ছিল না। তখন আমার মা নানা বাড়িতে চলে আসে। ওইখানে যখন আয়সা আমার মামার বাসায় উঠি, কিন্তু আমার মামা আমার মায়ের দেখতে পারতো না, কারণ তার সমস্যা হইতেছিল, তার স্ত্রীর সাথে আমার মায়ের সাথে বাজতো, যেমন মহিলাদের বাজে, এটা স্বাভাবিক। তো আমার মামা কি করে, একদিন আইসা ঘরের ভিতরে সব ফালাই টালাই দেয়। সব ফালাই দেয়, আমরা যদি ওই বাড়িতে থাকি তাহলে সে থাকবে না। আপনার মামা বলে এটা? হ্যাঁ। এখন সে ছেলে, সে তো তারে তোর ঘর দিয়ে বের করবে না, অবশ্যই আমার মার বের হইতে হইবে। তো আমার মা করে কি, আমাদের পাশের ঘরে একজন একটা হেরা বিল্ডিং করবে দেখে উৎসাহ দেয়, যেটা উৎসাহঘর বলে বা পাকঘর বলে, এরকম একটা পাকঘর দেয়। তো ওই পাকঘরে আমার মা কাকে তাহলে এই ঘরে আমরা যাই। এরা একটু দূরে থাকতো, এরা একটু অনেক টাকা পয়সার মালিক ছিল, তো অনেক ভালো ছিল। সে আমার মা ওই গেছে, কিন্তু ওই বাড়ির ভিতরে। এখন আমরা যদি বাড়ির ভিতরেও থাকি তাহলে সে থাকবে না, আমার ছোট মামা তাহলে থাকবে না। এটা নিয়ে সে সালিশ ব্যবস্থা বসাইছে। আপনার সামনে কি এগুলো ঘটতেছিল? আচ্ছা, কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন, আমার বয়স কত, 6 বছর। আচ্ছা। আমার 6 বছর বয়সে, তো আমার এর ভিতরে কাহিনী আছে। আমি লেখাপড়ায় অনেক আগানো, 4 বছর আগানো। কারণ আমি যখন বাচ্চারা ক্লাস 1-এ ভর্তি হয়, আমি ক্লাস 1-এ ভর্তি হইনি, আমি অনেক ঘাটতারা ছিলাম। তো আমার একটা খালাতো ভাই ছিল, ও আপনার ক্লাস 4-এ পড়তো। আমি ক্লাস 1 থেকে যাই, আমি ক্লাস 4-এ ভর্তি হয়েছি। আমি ক্লাস 4-এ পড়বো, আমি 1-এ যাবো না, আমি ওর সাথে, ও যদি ক্লাস 4-এ পড়তে পারে আমিও ক্লাস 4-এ পড়বো। তো তখন আমার বয়স 7 বছর। আপনি যখন ক্লাস 4-এ পড়েন তখন আপনার বয়স 7 বছর? 7 বছর। জি। তো কি হলো, আপনাকে ওই বাসায় থাকতে দিচ্ছে না? এখন আমার ওই বাসায় থাকতে দিবে না। তো এখন আমার মা কি করবে? তো আমার মা কি করলো, আমার নানিরই আর একটা জমি ছিল, একটা মানে ওটা আমার বড় মামার বাড়ি করবে, এই জন্য জায়গাটা রাখা দিছিল। এখন আমার বড় মামা বাড়ি করবে, ওইখানে তো আমরা যে আমার নানা আবার আরেক জায়গায় জমি নিয়ে মারামারি করছে, ওইখানে তারা দখলে যে বলে ঘরের জন্য ওই রকম একটা ঘর তুলছিল, ওই ঘরটা আবার আমার মা ভাঙ্গায় না, ওইখানে ঘরটা করে। তো ঘরটা করার পরে এখন ওইখানে আমরা থাকতে শুরু করি। কিন্তু গ্রামের মানুষের তো কথা, মেয়ে কালো, জন্ম। এর ভিতরে আরেকটা কথা আছে, আমার বড় বোন মারা গেছে। আমার বড় বোন যখন জন্ম নেওয়ার পরে, আমার ওই যে ভাড়া বাড়িতে থাকা অবস্থায় আমার নানার বাড়িতে বেড়াইতে আসে, তখন আমার নানা গাছ কাটে, গাছের নিচে পড়ে আমার বোনটা মারা যায়। তো মারা যাওয়ার পরে এখন আমি সেকেন্ড মেয়ে, আর তারপর আমার আরেকটা বোন হয়, এখন আমরা 3 বোন।
এখন মানুষ কথা শোনায়, মেয়ে একটা কালা, ছেলে জন্ম দিতে পারে না, মেয়ে জন্মায়, শুধু মেয়ে মেয়ে, এর ছেলে হইবে না, মানে নানা রকম কথা শোনায়। আর তার চেয়ে বেশি শুনে আমার আত্মীয় স্বজন। আমার আত্মীয় স্বজন অনেক, মানে আমার বাবার কষ্ট আমি কখনো দেখিনি। আমার বাবার চোখে আমাদের নিয়ে সমস্যা, কিন্তু পাড়া প্রতিবেশীর অনেক সমস্যা। এটা দেখে আমার আব্বা কি করে, মানে নিয়ে ঢাকা এসে পড়ে। আচ্ছা, আমারে নিয়ে ঢাকা এসে। আপনাকে নিয়ে নাকি পুরো পরিবার নিয়ে? না, শুধু আমারে নিয়ে আসে। কোথায় রাখে? আইনা। পরে আমাদের এখানে একটা ধর্ম বোন ডাকতো, ওর মাধ্যমে আমার আইনা ক্লাস 5-এ আপনার রামপুর হাই স্কুল থেকে পরীক্ষা দেওয়ায়। আচ্ছা, আমি 4-এ পরীক্ষা গ্রামে। এখানে 5-এ পরীক্ষা দেন? 5-এ পরীক্ষা দিই। তো 5-এ পরীক্ষা দেওয়ার পরে আমি আমার আব্বার ছাড়া থাকতে পারতাছি না, কারণ আমার জীবনে আমার সবচেয়ে ভালো বন্ধুই আমার বাবা। আমার জীবনে আমার কোনো, একদম মন থেকে বলে, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, কোনো ফ্রেন্ড নাই। আমার লাইফে একটা ছেলে ফ্রেন্ডও নেই, একটা মেয়ে ফ্রেন্ডও নেই। আমার জীবনে আমার ফ্রেন্ডই ছিল আমার বাবা, আর পরবর্তীতে মা। কিন্তু মায়ের সাথে আমি ওরকম শেয়ার করতে পারিনি। আমার জীবনে যা শেয়ার করছি সবই আমার বাবার সাথে। ওকে, তারপরে কি হলো? আপনাকে ভর্তি করাই দিল? তারপর? হ্যাঁ, তো আমার ওইখানে ভর্তি করছে। তো আমি 5। আপনার বাবা তখন কি ঢাকায় থাকতো? না, আমার বাবা ঢাকা ছিল না। আপনাকে এখানে এরকম একটা অপরিচিত জায়গায় রেখে গেল আপনার বাবা? আমার বাবা অপরিচিত না, ওইখানে মানে তার ধর্ম বোন ডাকছে, তাদের বাসা আমরা আসতাম, বেড়াইতাম। আর আমার ওই ফুপি অনেক ভালো ছিল। আচ্ছা, আমি যে ক্লাস 5-এ পড়ছি, আমার ফুপি আমরা অনেক আদরের সহকারে পড়াইছে আলহামদুলিল্লাহ। মানে মেয়ে ছিল না। আচ্ছা, মেয়ে ছিল না, তো আমার সে মেয়ের মতোই ভালোবাসতো। ওকে। আর আমার বাবা ওই জন্যই আমার এখানে আইনা ভর্তি করে, যেহেতু এরকম করে মানুষ বলে। তো আমার বাবা যতটুকু পারতো সাপোর্ট দিত, আর বাকিটা আপনার ওই ফুপি দিত। ওকে। কিন্তু এর ভিতরে আমি আমার বাবার সাথে থাকতে পারতেছিলাম না। আমি 6-এ যাই, আবার গ্রামে ভর্তি হই। গ্রামে তালুকদার স্কুল অ্যান্ড কলেজ নাম করা স্কুলে, ওই স্কুলে আমার বাবা ভর্তি করে। আমার প্রথমে আমার মা বলে কি, দিনার স্কুলে ভর্তি হয়, দিনার স্কুলে তো টাকা পয়সা কম লাগে। কিন্তু আমার বাবা কয় না, যদি লেখাপড়া আমার মায়ের আমি করাই, তাহলে একটা ভালো স্কুল থেকেই করাবো, যেন আমার মেয়ের জীবনে সফলতা অর্জন করতে পারে। এর মাঝে কি করতে, আমাদের ঘরের পাশেই, যেহেতু আমাদের ঘরটা একদমই ভাঙাচোরা ছিল, ওরকমের দরজা ছিল না যে দরজা খোলা যায়, বাইরে থেকেও খোলা যায়, ঘর থেকেও খোলা যায়। তো আপনার আব্বা রাত্রে রাত্রে গাড়ি চালাইতো, দিনের বেলা গাড়ি চালাইতে পারতো না। তখন রিক্সা চালাতে? হ্যাঁ, আমার আব্বা রিক্সাই চালাইতো বরিশালে। হ্যাঁ, বরিশালে। তো আমার বাবা ঘরটা খুলতে পারতো, তো আমার আব্বা গেছে গাড়ি চালাইতে। আর আমার মা একটু ধার্মিক টাইপের, সে কোরআন শরীফ পড়তে পারে। তো আমাদের পাশের একটা আমাদের নানু হিসাবে হয়, সে মারা গেছে। ওই জন্য সে তারে করতে গেছে, তার জন্য কোরআন শরীফ পড়তে গেছে। আমার আর আমার বোনটারে একসাথে ঘুম পাড়াই রেখে গেছে। তখন আমার ছোট ভাইটাও জন্ম নিছে। তো আমার রেখে গেছে। এর মধ্যে আমাদের পাশের ঘরে সে আমার সম্পর্কে কি হতো আপনার? খালাতো ভাই। আচ্ছা, আপন না, মানে ঢাকা শুরু। তো সে আমার আসা বাসায় ঘরের ভিতরে আসা, সে এরকমই করার চেষ্টা করে। তো আমি ওখানে এভাবে করতে, আমি তখন চিৎকার করি। চিৎকার করে আমার বোনটারে, আমি যখন ওরে দেখে পড়াই, ও চলে যায়। আমার সাথে আর কিছু ঘটে না। ও চলে যাওয়ার পরে আমার বোনটারে নিয়ে আমি আর আমার ভাইটার কোলে নিয়ে আমার মার কাছে যাই। আমি কান্না করতে থাকি। তো আমি কান্না করতে থাকি, পরে আমার মামারে, মানে আমার ছোট মামার কাছেই যায়, কারণ ওইখানে সে একটু প্রভাবশালী লোক। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM।
চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর ছোট মামার কাছে যায়, বলে হয়েছে কি করার আছে, মেয়ে এক তো কালা, তার উপরে আবার এইসব করলে বিয়ে দিবি কেমনে, তো তবু কি কোনো মান সম্মান নাই? মানে মায়ের এক ধরনের অপমানই করে। তো এটা পরে আমি আমার মা চুপ থাকতে বলে আর কি। হ্যাঁ, এক কথায় চুপ থাকতে বলে। তো আমার মা আসার পর আমার মা অনেক কান্না করে। কান্না করার পরে এরকমই যায় উঠে পরে এরকম। এখন আমার আব্বা এটা শুনে সে এখন বলতেছে, যদি আমার তো বড় কেউ নাই, আমি যদি এখন মারামারি করতে যাই তাও পারবো না, আর আমি যদি এখন পুলিশের ইতে যাই তাও টাকা আর নিজেরই মান সম্মান যাবে, এটা ভাইবা আমার আব্বা চুপ থাকে। আর বলে ওর সাথে তো কিছু হয় নাই, যদি ধরে ইতে যায়, যদি এটা নিয়ে মেডিকেল টেস্ট হয় তাহলে তো কিছু আসবে না, কিছু তো হয় নাই। তো যা হয়েছে চুপই থাকো তোমরা। এরপরে আমি একটু বড় হইতে লাগি। বড় হওয়ার পরে আমার বাবা তো রিক্সা চালাইতেছিল। এখন আমাদের ঘরে আমরা 3টা ভাই বোন পড়ালেখা করতেছি, খাইতেছি। আমার বাবা সংসার চালাইতে পারতেছে না, কষ্ট হইতেছে। এই জন্য আমার মা মানুষের বাসায় ধান টান মলতো, ডাল তুলতো, গ্রামে যে কাজগুলা করে এসব করতো। তো এরকম আমার আপন খালার আবার অনেক জমি চাষ করে, তো তাদের অনেক ধান টান হয়। তো সেই ক্ষেত্রে আমার মা ধান মিলে রেখেছে। তো আমার মা ভাত খাইয়ে আসে নাই, মানে ভাত খাওয়াই তো দুপুরবেলা, আমার মা খাই আসে নাই। কয় কি, আমি আমার শারমিনের পাঠাই দেবো, তুমি ওরে খাওয়াইও, খাবারটা ওরে খাওয়াইও। বলার পরে আমার মা ওটাই করে, আমারে পাঠাই দিছে। তো আমি গেছি, আমার খালা আমার ভাত দিছে। খালা ভাত দিয়ে খালা কোথায় গেছে আমি জানি না। খালা হয়তো কোনো কাজেই গেছে, নয়তো বাইরে গেছে, যে কোনো কাজেই হোক আমি জানি না। কিন্তু তার একটা ছেলে বলি, তার ছোট ছেলে, আমার আপন খালার ছোট ছেলে, সে আমারে ঘরে ডাক দেয়। আমি বুঝি না, আমি কিছু বলতে পারিনি। সে আমারে করার চেষ্টা করে। হ্যাঁ, আপনি তখন তো ঢাকাতে থাকার কথা আপনার, আপনি বাড়িতে গিয়ে এগুলো হচ্ছে নাকি ঢাকাতে হচ্ছে? না, বাড়িতে। এই যে আমি যে ক্লাস 6 এর সময় চলে গেলাম। হ্যাঁ, আবার চলে গেলেন, এই কারণে বরিশালে এই জিনিসগুলো করতে। হ্যাঁ, বরিশালে। আমি তো 5 এর পরীক্ষা দিয়ে চলে গেছি। জি, তারপর তো আমি যখন এটা করলো, সে আমার সাথে এরকম করলো, তো আমি দৌড়ে আমার মায়ের কাছে আসি। আইসা জানানোর পরে আমার মা ওই বাড়িতে আর যায় না, আর কিছু বলেও না, কারণ তার বোনের ছেলে, তার বোনের সংসারে সমস্যা হইব এটা ভাইবা সেও কিছু বলে না। আর আমার বলে কখনো আর ওই বাড়িতে যাবা না, আমিও যাই না। এরকম যাইতে আছে। এর ভিতরে আমাদের ওই যে পাশের বাসায় বললাম, তার বড় ছেলে জানলা দিয়ে হাত দেয়। মানে এগুলো একের পর এক ঘটে যাচ্ছে আপনার সাথে? হ্যাঁ, জানলা দিয়ে হাত দেয়। তো ওই খাটে আপনি ঘুমাই, কিন্তু ওই দিন ভাগ্য করবে আমি ছিলাম না, আমার মা ওইখানে ঘুমাইছিল। আমার মা ঘুমাইছিল আর আমি আমার নানুর কাছে গেছিলাম। আর গ্রামের বাড়িতে গরম
ওই টাইম ছিল বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো অনেক গরম, এই জন্য আমার মা জানলা খুললা পরে দিয়া সে ঘুমাইতেছিল, জানলা দিয়ে হাত দেয়। তো আমার মা ওইটা দেখা সাথে সাথে হ্যাঁ ওরে ধরে, এই ছেলেটাকে ধরছে, হ্যাঁ ধরা ঝাড়ু দিয়ে ওটা পিটায় আর আমার মামারে জানায় যে আজকে তো হাতে ধরলাম, আমার সাথে এরকম ঘটছে, আর যদি ওইখানে আমার মায়ের থাকতো ও তো ভয় পাইতো, আর কিছু হোক না হোক। আর এটা বলার পর আমার মামা অনেক মারধর করে ওই ছেলেটারে। তো মারধর করার পরে এরকম ওই টাইমটা গেল। এরপরে শুরু হয়, আমি ক্লাস 8 পরীক্ষা দিলাম। 8 পরীক্ষা দেওয়ার পরে এখন শুরু হয় মাইয়া কালা, এই জন্য বিয়ে হয় না, বয়স তো কম। ক্লাস 8 এর সময় বিয়ে নিয়ে ইয়ে হচ্ছে? হ্যাঁ। আপনার বয়স কত তখন? স্বাভাবিকভাবে আপনার বয়স তখন 12 বছরের বেশি হওয়ার কথা না, কারণ আপনি তো অনেক উপরে ক্লাসে গিয়ে ভর্তি হয়েছেন। আমার 12 বছরও হয় নাই তখন। রাইট। আমার 12 বছর হয় নাই, কিন্তু এলাকার মানুষ বলতেছিল মায়ের বিয়ে হয় না। কেন বিয়ে হয় না? মায়া আটকুড়া, বাজা, মায়ের বিয়ে হইতেছে না, এই মায়া লোকে নিবে না, কালো, তার উপরে বারবার একটার পর একটা বদনাম, আর বাপের নাই টাকা পয়সা, এর মধ্যে লেখাপড়া করাইবে, কত চিন্তা ভাবনা। একজন বললো কি ছিঁড়া খাতার তলে শুয়া লাখ টাকা স্বপ্ন দেখে লেখাপড়ার ব্যাপারে। হ্যাঁ, লাখ টাকা স্বপ্ন দেখে। তো আমার বাবা মানুষের সাথে ঝগড়া করতো না, আমার বাবা কারোর সাথে কোনোদিনও ঝগড়া করে না, আমি দেখি নাই যে ঝগড়া কিভাবে সে করে। আমার বাপের কোনোদিন আমি কারোর সাথে ঝগড়া দেখি নাই। সে বলছে আমার, তো আমি যাই আমার বাবা দ্বারা বললাম যে বাবা আমার সাথে তো এইটি বলে মানুষ। তারপর আব্বা বললো কি মা তুই চিন্তা করিস না, যার মুখ আছে সে তো কথা বলবেই, এখন সে যদি কথা বলে যত কি আমরা কান আছে আমরা শুনতে পারবো না, তুই এটা নিয়ে তুই ভাবলে হইবে কেমনি, অন্যের কথায় কান দিতে নাই। আমি তোরে কোনোদিন কিছু বলছি যে আমার মেয়ে কালো, আমার কোনো সমস্যা আছে? তাহলে মানুষ যদি বলে তুই এটা নিয়ে চিন্তা ভাবনা করে তুই কি লেখাপড়া শেষ করে দিবি? তো আমি কি আব্বা মানুষ এরকম বলে কে? তখন কিন্তু আমি ওরকম বুঝি না যে কিসের জন্য বলতেছে, কেন বলতেছে, কেন এমন করতেছে। তো আমি আমার আব্বার বলি আব্বা এরকম করে কা? কয় শোনো মা, তুমি যখন একটু ভালো দিকে করবা, রাউন্ড করবা, তখন মানুষ অনেক কিছু বলবে, কারণ চাইবে তুমি ছোট হও। তুমি কোনোদিন পিছনে তাকালে যে তোমার থেকে নিচে আছে তার দিকে তাকাবা সুদৃষ্টিতে, আর যে তোমার থেকে উপরে আছে তার দিকে তাকাবা আমি ওরকম হইতে চাই। এটা মনের ভিতরে এই জোরটা রাখতে হইবে তোমার, নয়তো মানুষ কোনোদিন আগাইতে পারে না। তো আমি বললাম আব্বা আচ্ছা তুমি এটা বললা, আমি কি বলো তো আব্বা, আমি কি লেখাপড়া করতে পারবো না? আমার আব্বা আমার কোলের ভিতরে নিয়ে চুমা দিয়ে বললো আমার মেয়ে অনেক বড় কিছু হইব। তো এরপরে আমার বাবা এটা পরীক্ষা দিয়ে আমার ঢাকায় পাঠাই দেয়, ওরকম কথা যে আমি কার কাছে পাঠায়? আমার ওই ফুপুর কাছেই পাঠায়। ওরা ঢাকায় ছিল? হ্যাঁ, তো পাঠায়। তো আমার ফুপু এখানে চেষ্টা করে ভর্তি করানোর জন্য, কিন্তু ক্লাস 9-এ তখন কোন স্কুল নিতে ছিল না। তো আর এরকমের, আর আমার ফুপু বলতেছিল যে দেখ এখন তো মধ্যে থেকে আর ক্লাস 9-এ ভর্তি করবি হঠাৎ করে, আর একটা বাচ্চার অনেক খরচ। আমি জানি আমার হের ফ্যামিলি অবস্থা মোটামুটি ছিল, অনেক ভালো ছিল না। দেখ আমি তো সম্পূর্ণ দিতে পারবো না, আর তোর যে ফ্যামিলি, তোর যে অবস্থা তুইও দিতে পারবি না, তার থেকে তুই ওরা গ্রামেই ভর্তি কর, আমি যা পারবো ওটা সাহায্য করবো, আর তুই ওরাই করা, ওরা পড়ালেখাটা করা। এরপর আমার লেখাপড়া চালু করে ওইখানে, আবার ওই গ্রামে শুরু করি। গ্রামে শুরু করার পরে আমি যখন ক্লাস 9-এ, এখন আমার আব্বা আমার বলে তুই সায়েন্স নে, রেজাল্টের ক্ষেত্রে আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি A+ পাই। তো আমার আব্বা বলে যে তুই সায়েন্স নে। এখন স্যার বলতেছেন তুমি সায়েন্স নিবা, দেখো তোমার তো ফ্যামিলির অবস্থা তোমার বুঝতে হবে, আর তোমার আব্বা তো বলছে, তোমার আব্বা তো অনেক কিছুই চায়, কিন্তু তোমারও তো বুঝতে হবে। তো আমি স্যারের সাথে কথা বললাম, স্যার বললে কি তুমি কমার্স নাও, তুমি যেহেতু অঙ্ক অনেক ভালো
তাই তুমি কমার্স নাও। স্যারের কথা অনুযায়ী আমি কমার্স নিলাম। কমার্স নিয়ে আমি এসএসসি পরীক্ষা দিলাম। তখন আমার বাবা আমার কোনো প্রাইভেট পড়াইতে পারে না, এবং বাবা নিজে যতটুকু সময় দিতে পারে অতটুকুই, প্রাইভেট পড়ায় না। তো আমি কি করে, ওর ভিতরে আমার রেজাল্টটা মোটামুটি আসে, আমার ভালো ছিল না, 4.25 আসে। আচ্ছা। তো আমার বাবা আরো আশা ভালো করছিল। তো এরকমই আসার পরে আমি ইন্টার ভর্তি হই। ইন্টার ভর্তি হওয়ার ভিতরে আমার আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে যায়, আমার বিয়া দিতে হইব। এই মাইয়া যদি এখনো ইয়ে করে তো মাইয়ারা 20তে বুড়ি হইয়া যায়। তো আমার বাবা কইতাছে ওর কি 20 বছর বয়স হয়েছে, ওর সবে মাত্র 13তে 14তে পাড়া দিছে, তাহলে ওর 20তে বুড়ি। তোমার 20 বছর তো মানুষ শীতে দেখবে না, যে বয়স হয়েছে কি না ওইটা দেখবে না, তারা তো ক্লাস হিসাব করবে। তোমরা ক্লাসের দিকে তাকাই দেখো তোমার মেয়ের বয়স কত হয়েছে, এখন তারা বিয়া দিবে। আমার আব্বা বিয়ে দিবে না। আমার আব্বা বলতেছে ওরে ইন্টার পাস না করাইয়া আমি বিয়ে দিব না। আমার মায়ের সাথে আমার মায়ের কালো, যদি স্বামী সংসারে যায় সুখী না হইলো তখন আমার মায়ের কি করে খাইবে? আমার মায়ের তো কিছু করে খাইতে হইবে। আমার মায়ের আমি ইন্টার পাসে আগে বিয়া দেবো না। ইন্টার পাস করলে অনার্স মাইয়ারা করতেই পারে। তো আমার বাবা আমার বিয়া দিবে না, কিন্তু তারা দিবে। এরকম করতে করতে তারা বলতে আমার খালা, তারপরে আমার মামা আর আত্মীয় স্বজন সবাই বিয়া দিতে চাইতেছে। তারা এমনকি তারা ছেলেও দেখা শুরু করে দিছে। তো আমার মা বলতেছে না, আমার মা ভাবতেছে, একদিকে ভাবে মহিলা মানুষের যে এরকম চিন্তা থাকে যে আসলে মায়ের বিয়া দেওয়াটা উচিত, আবার বলে যেহেতু হ্যাঁ লেখাপড়া করাইতে চাইতেছে তাহলে আমি লেখাপড়া করামু না। দুটা চিন্তাই আমার মা করতে করতে আমার মা বলতেছে কি থাক ইন্টার পাসটা করুক, ইন্টার পাসে তোর বয়স বেশি হয়ে যাবে না, তা করে ইন্টার পাসটা করাই। মানে আমার খালারে বলে, আমার খালা একদিন প্রস্তাব নিয়ে আসে একটা, তো এরা নিয়ে বলে। তো আমি দেখতে অনেক কুৎসিত তাদের ভাষায়। তাদের ভাষায় বলতে আমার আত্মীয় স্বজন সমাজের ভাষায় আমি কুৎসিত, কিন্তু আমার বাবার কাছে আমি অনেক সুন্দর। তো আমার বাবা বলছে আমার মায়ের যদি বিয়া দেই ওরকম ছেলের কাছে দিব যে আমার মায়ের কুৎসিত ভাববে না। এর পরে এখন আমি এর ভিতরে আমি ইন্টার পাস করছি, আলহামদুলিল্লাহ আমি ইন্টার পাস করছি। ইন্টার পাস করার পরে এখন এর ভিতরে তারা ছেলে নিয়ে শুরু করে দিছে, তোরা তো কইছিস ইন্টার পাসের পর বিয়া দিবি, তাহলে ইন্টার পাসের পরে এখন তো ইন্টার পাস করে ফেলাইছে, এখন বিয়া দে। তোদের তো এরকম টাকা পয়সা নাই যে তোরা খরচ টরচ দিয়ে বিয়া দিবি, দিতে তো আবার গই হইবে, তাহলে আমরা যখন চাই এখন দে। আর আমার আব্বা বলতেছে এখন বিয়াটা দিমু, ও যেহেতু ইন্টার পাসটা করছে দেখি কোথাও একটু চাকরি ট্রাই করে। তো সেই ক্ষেত্রে আমারে পুলিশে দাঁড় করায়, কিন্তু আমার বয়স হয় না। পুলিশে কি কনস্টেবল? হ্যাঁ, ওই যে এতে দাঁড়ায়, মাঠে দাঁড়ায়। আমি মাঠে দাঁড়াই, তো আমার হয় না বয়সের কারণে। আর আমি অনেক চিকন ছিলাম, আমার ওজন ছিল না, আর আমার বয়সের কারণে মূলত হয় না হওয়ার পরে কিছুদিন পরে আবার ট্রাই করি। তখন আমার মানে ওই অনুযায়ী স্কুল সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স তো বেশি দিয়ে দিচ্ছে, তো ওই অনুযায়ী তখন আমার বয়সটা হয়। আর আমি এটি করার পরে তো আমি দাঁড়ানোর পরে আমি সব দিক দিয়েই হয়েছে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমাদের একজন পরিচিতই সে বলছে শুধু পরীক্ষা দেওয়াবি, আগে ভাব 7 লাখ টাকা দিতে পারবি? এখন আমার আব্বা বলতেছে 7 লাখ টাকা আমি কই পাবো? তো পরে দেখি, আগে তো পরীক্ষাটা দেখ। তা আমি পরীক্ষা দেই, আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা পাশ করি। তারা আমারে ওইখানে নেয়, ডাকার পরে আমার আব্বারও ডাকে। তারা কিন্তু ফলাফলটা
ওইভাবে করে না, সার্কুলার করে না। আচ্ছা, মানে আমাদেরকে জানানো যে যারা যারা পাস করছে, ওখানে যারা যারা অ্যালাউ হয়েছে ইন্টারভিউতে, তাদেরকে ডাকছে, দেখে কে কত ঘুষ দিতে পারবে। বুঝতে পারছি। ঘুষ অনুযায়ী তাদের চাকরি, তাদের রেজাল্ট সার্কুলার করবে। তো আমাদের ডাকার পরে আমার বাবার কাছে 8 লাখ টাকা ঘুষ দাবি করে। কিন্তু আমার বাবার কাছে 8 লাখ টাকা ঘুষ দাবি করার পরে আমার আব্বা সব জানায় যে আমার তো এরকম ফ্যামিলির পরিস্থিতি, আমার পক্ষে এত টাকা ঘুষ দেওয়া সম্ভব না। সে বলে 7 লাখ টাকা দিতেই হইবে। তখন ওপর আব্বা এসে পড়ে 7 লাখ টাকা তো তার পক্ষে দেওয়া সম্ভব না। তখন আমার আর চাকরি হয় না। তখন আমারে এখন এরা আত্মীয় স্বজন আরো চান্স পেয়ে গেছে যে চাকরি তো হইবেই না, চাকরিও দিতে পারবি না, বিয়ে কেন দিবি না, বুড়ি বানাবি এরকম বলতেছে। এখন আমার আব্বাও কোনো কিছু না বললা, আমার আব্বা বলতেছে না বিয়ে দিব না, বিয়া পরে দিব, আগে আরো ট্রাই করি, চাকরির জন্য তো ট্রাই করতে হইবে, একবারই যে চাকরি হবে এমন তো কথা না। তো আমার আব্বা এরকম করার পর আমার আব্বার ঘাট বেকা করে রাখছে, বিয়ে দিবে না। যে গাড়ি চালাইতো, ওই যে রাত্রে গাড়ি চালায়, ওই দিনের বেলা গাড়ি চালাইতে গেছে। আমি তখন টিউশনি শুরু করছি, আমি ক্লাস 10 থেকেই টিউশনি করানো শুরু করছি। আচ্ছা, তো আমি ওই টাইমে আমি পড়াইতে যাই। তখন কি আপনি সিদ্ধ মানে কি বলে ঢাকাতে? না, আমি তো ইন্টার করছি গ্রাম থেকে। ওকে। তো আমি পড়াইতে যাই, ওইখানে আমার বোন রে আমার খালা এসে পাঠাই দেয় যে ওরে ডাইকা আন। এখন আমার কেন ডাইকা আনবে, ওর কাছেও বলে না, সে আইসা বাসায় বসা বলে কি ওরে ডাইকা আন। তো এর আগে একদিন আমারে নিয়ে বরিশাল শহরে গেছিল সে তার ডিপিএস এর টাকা তোলার জন্য। তো আমি ভাবলাম ওই জন্য নেই, ওই টাকাটা তুলতে পারে নাই, বলছে পরে ফোন দিবে, তারপরে এসে টাকাটা নিয়ে যায়। তো আমি ভাবলাম যে ওই জন্য মনে হয় ডাকছে, তো আমি তাড়াতাড়ি গেছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর গেছি। পরে আমার সে ডাকার পরে আমি যাওয়ার পরে সে আমার বলে কি রে একটু ভালো করে ভালো একটা ওড়না পর। আমি যে বোরকা পরে গেছি, কিন্তু আমার ওড়নাটা ভালো এরকম ছিল না, সুন্দর একটা ওড়না ছিল না তার ভাষায়। আমার কাছে তো আমি যা পরি ওটাই আমার ভালো, কিন্তু তার ভাষায় ওটা ভালো ছিল না, ভালো একটা ওড়না পর। তো আমি কি আমার ভালো ওড়না নেই, সে কি করলো আমার মায়ের একটা ওড়না সে পরা, তার গায়ে যে ওড়নাটা ছিল ওই ওড়নাটা আমারে দিল, বলে এই ওড়নাটা পর। তো এটা বললাম, স্টেশন পর্যন্ত গেছি। তো আমি বলতেছি, আমি আমার খালারে আম্মুনি ডাকতাম, আম্মুনি এতে যাইবেন না আপনি, গাড়িতে উঠবেন না? কয় না, বাড়ি দিয়া বই আনতে হইবে, বইটা আনি নেই। আমি জিজ্ঞেস করছি আইয়া যে কি ডিপিএস এর টাকাতে যাইবে? কয় হ। তো সে আমারে কি করলো, তার বাড়িতে নিয়ে গেল। তার বাড়িতে নিয়ে
সে ওইখানে ছেলে পক্ষ আসছে। তো ছেলে পক্ষ আসার পরে ওইখানে ছেলে ছিল, ছেলের বাবা ছিল, আর কেউ ছিল না। তো ছেলে আমার বাবার থেকে বয়স বেশি হবে, আমার দেখে যেমন হয়েছে। ওনার বয়স প্রায় 45-এর মতো হয়েছে। এর আগে সে 2টা বিয়ে করছে। প্রথম বিয়ে করছে, প্রথম ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় সে টর্চার করছে, ওই অবস্থায় বাচ্চা পেটে লোকটা মারা গেছে। তারপরে সে বাইরে চলে যায়। এটা তো আপনি বিয়ের আগে জেনেছেন না বিয়ের পরে জেনেছেন? না, বিয়ের পরে জানছি। তাহলে বিয়েটা হইলো কিভাবে সেটা আগে বলেন আমাদেরকে। তারপরে সে আমার ওইখানে নিয়ে গেল। তো সে মানে দেখছে, তো আমি দেখা কি আমার অনেক প্রশ্ন করে, তারা প্রশ্ন করে, আমি প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি আলহামদুলিল্লাহ, আমি সব অ্যান্সার করি। আমারে প্রথমে জিজ্ঞেস করে যে ইয়াসিন সূরা কত পারায় কোরআন শরীফে? আমি বলতে পারলাম যে 21-22 পারায়। তো এরকম করার পরে আমার তারা আরো অনেক নানা রকম প্রশ্ন করতে থাকে, হাঁটাইয়া দেখে, এসব করে। তো আমি এবার ওইখান থেকে বের হইয়া আমার খালার দিয়ে, খালা কি শুরু হয়েছে? তোরে দেখতে আসছে। আমি কই তার ছেলে কই? কয় ওই যে মাস্ক পরা ওইটা। আমি কই দি বুড়া কাকু। তো আমি যখন বলি বুড়া কাকু, আমার খালা বলে যা কপাল যারে যে নেন দে তারই সে পেন্দে। মানে কেন বলে আমি জানি না, সে বলছে যারে যে নেন দে তারই সে পেন্দে। ওকে, আচ্ছা, হ্যাঁ, তারপর? তো আমি বলি কে আম্মুনি, আপনি এটা বললেন কে? তো এরপর আমার বিয়ে হয়ে যায়। ওখানে বিয়ে হয়ে যায়? আপনার বাবা মা রাজি ছিল? জানলো পরে? না, আমার বাবা তো জানেই নাই, ওইখানে জানে না। না জানলে আপনার বিয়ে না, বাবাকে না জানাই বিয়ে দিয়ে দিল? হ্যাঁ, আমার বাবা তো ওইখানে ছিলই না, কারণ আমার বাবা গেছে গাড়ি চালাইতে। আর আমার মা ওর ভিতরে একটা চাকরি নেই কিসে, যে আপনার একটা কারেন্টের যে যন্ত্রপাতি যে তৈরি করে না, ওইগুলো প্যাকেট করতে। আপনার মাও ছিল না ওখানে? না, আমার মা ছিল না। আপনি রাজি হইলেন কেন? আমি তো রাজি ছিলাম না। তাহলে বিয়ে হয় কিভাবে? তাদের কবুল নাকি ফ্যামিলির কেউ বললেই হয়। মানে আপনি কবুল বলেন নাই, ফ্যামিলির লোকজন কবুল বলছে? ফ্যামিলির একজন বললেই নাকি হয়। কি হয়েছিল ঘটনাটা একটু বলেন তো? তো আমার কবুলের ঘটনাটা কিভাবে হয়েছে? আমি যে বলছি, ওই যে বললো যে নেন্দে দেন তারই সে পেন্দে। তো আমি মানে এটা বলার পরে আমি তো ওইখানে, তারা কি করে ওইখান থেকে নাকি মসজিদে যায়। মসজিদে যাইয়া আর তাদের মেয়ে পছন্দ হয়ে গেছে, আর আমার খালা আমার মামারে ডাকে। তারপরে ওইরকম করে মানে আমার তো আর কেউ ওইখানে, আমার কাছের মানে মা নাই বাবা নাই আর কি। তো তারা ওইভাবে ওইখানে সরা করে ফেলে, সরা করে আর কাবিন করে। তো সরা কাবিন করে ওই দিয়ে তুলা দিবে। আপনার বাপ মা ছাড়া এই ঘটনা করতেছে? মানে আপনাদের খালাদের কি আপনাদের পরিবারের উপরে এত প্রভাব ছিল যে ওনারা অন্য একজনের মেয়েকে না ডেকে না জেনে বিয়ে দিয়ে দিতে পারে? আর ওরাও যারা বিয়ে করতে আসছে ওরাও এভাবে বিয়ে করবে? এটা অবিশ্বাস্য না বিষয়টা? কারণ ওর তো 2টা বিয়ে হয়েছিল। সেটা থাকুক, তারপরে তো বাপ মা ছাড়াই বিয়ে করা তো ক্রাইম। তারা তো তাদের কাছে তো ওই যে তার 2টা ছিল, তৃতীয় বিয়ে করবে। মসজিদে গিয়ে এটা করতেছে আপনাকে জানাই নাই? না, আমি জানতাম না। তাহলে আপনি কিভাবে বুঝলেন যেটা আপনার বিয়ে হয়ে গেছে? আমি তো জানি না। আচ্ছা, আমি তো বলতেছি এটা, আমি তো জানি না যে আমার বিয়ে হইতেছে, এটা কি হইতেছে। আমি তো বাড়িতে, আমার খালার বাড়িতে, আর ওরা মানে মসজিদে গেছে, আর আমার মামা মসজিদে আসছে। মসজিদে বসে তারা ওরভাবে যে সরা কাবিক বলে ওটা করছে। ফ্যামিলির কেউ একজন বললেই নাকি হয়। আর আমার জন্ম নিবন্ধনের কাগজ এটা আমার বোনের কাছ থেকে এরা আনছে। তো আমার বোন তখন অতটা বড় না, ও ওরকম জিজ্ঞেসও করে নাই যে কেন। ও তো আর জানে না যে কি হইবে না হইবে, ও তার এখানে কি হইতেছে ও তো কিছুই জানে না। ও তো আমার জন্ম নিবন্ধনের কাগজ এদের কাছে দিয়ে দিছে।
ওইটা দিয়ে তখন আমার এনআইডি কার্ড হয় নাই। তো তারা আমার ওখানে বিয়ে দিয়ে দিল। বিয়ে হয়ে গেছে মানে তো বিয়ে হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। যেহেতু কাবিন হয়ে গেছে সেহেতু তো বিয়ে হয়ে গেছে। আর ওইখানে আমার তো 18 বছর হয়ে গেছে, যেহেতু আমি ইন্টার পাস করছি আর আমি পুলিশে দাঁড়াইছি, তখন বললাম আমার বয়স 18 হয়ে গেছে। এখন তো পুলিশ করলেও কিছু না, তখন না আমার তারা তুলে নিবে। তো আপনার বাবা মা জানলো কিভাবে? জানার পরে তারা কি বলতেছিল? তারা তো এখন পর্যন্ত কিছু জানতেছে না। ও তখনই তুলে নিবে? এখন তারা তুলে নিয়ে যাবে। তো তারা আসলো আমাদের খালার বাসায়, এখন তুলে নিবে। আমি ব্যাপারটা এখন আমি না মানে তাদের কথায় এদের কথায় আমি কথাটা বুঝতে পারছি। বুঝতে পারে আমি পিছনের দরজা দিয়া বের হইয়া আমি বাড়িতে চলে গেছি। আমাদের বাড়িতে চলে গেছি, মানে অনেক কাছাকাছি বাড়ি তো, আমাদের বাড়িতে গেছি। যাই আমি 999 ফোন দিছি। ও আপনি গিয়ে 999 ফোন দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি যাই আমি 999 ফোন দিছি। ফোন দিয়ে আমি জানাইলাম, তারা বলতেছে আপনি তো প্রাপ্তবয়স্ক, আপনার ডিসিশনের দাম আছে। আমি জানালাম যে আমি এরকম না, এই বিয়ে তো আমি করতে চাই না। তো বলছে তাহলে আপনার যদি যে কাগজপাতি, আপনার বিয়ের কাগজপাতি আপনার কাছে আছে? কিন্তু আমার কাছে তো কিছু নাই। নয়তো যখন তুলে নেবে তখন জানাইতে হবে। এখন আমার যদি তুলে নেয় তখন কি আমার কাছে ফোন দিয়ে তারা রেখে দিবে? তো আমি তো আর তাদেরকে জানাইলাম, বললাম এটা, কিন্তু তারা আর কোনো নিল না। 999 থেকে কোনো ব্যবস্থা নেয় নাই? না, কোনো ব্যবস্থা নেয় নাই। না নেওয়ার পরে আমি আমার বোনের সাথে অনেক কান্নাকাটি করে বলে কি আমি পলাই এখনই আমি যাই লঞ্চে ঢাকায় যাবো। কিন্তু ভাগ্য খারাপ, আমার কাছে টাকা ছিল না। না থাকায় আমার মা বাবা আসে, আসার পরে আবার আব্বা চিল্লাচিল্লি করে, সে কেউ জানে না